আচ্ছা, এই ভিডিওটি ইনভেস্টিং পারপাস এবং অবশ্যই লং টার্ম ইনভেস্টরদের জন্য। তো এই ভিডিওতে 5টি স্টকের পরিচয় করে দেওয়া হবে, যে 5টি স্টক তাদের রিসেন্ট হাই থেকে অনেকটাই কারেকশনে রয়েছে। আর এগুলো প্রত্যেকটি ফান্ডামেন্টালি স্ট্রং স্টক। এক সময় খুব দুর্দান্ত রিটার্ন দিয়েছে, তারপরে একটা কারেকশন বা কনসলিডেশন ফেজের মধ্য দিয়ে যাচ্ছে। মানে এগুলো গত 52 সপ্তাহের বলতে এক বছরের সর্বনিম্ন দামের কাছাকাছি কিন্তু রয়েছে। তো মার্কেটে কিন্তু মূল মন্ত্র এটাই, বাই অন ডিপ সেল অন রাইস, মানে নিচে কিনুন ওপরে বেচুন। কিন্তু আমাদের মতো রিটেল ইনভেস্টার, বিশেষ করে যারা বিগিনার, তাদের ক্ষেত্রে কিন্তু উল্টোটাই হয়। যখন এরকম ভালো স্টক কারেকশনে থাকে বা কনসলিডেশন ফেজের মধ্যে থাকে তখন কিন্তু সেটার প্রতি তেমন নজর আসে না, কিন্তু যখন সেটা র্যালি দেওয়া শুরু করে আবার তখন কিন্তু সেটার প্রতি নজর যায় আর কি, সেটার প্রতি চাহিদা জাগে। তো যাই হোক, এই স্টকগুলিকে আপনারা বিবেচনার মধ্যে রাখতে পারেন, কারণ এগুলো প্রত্যেকটি ফান্ডামেন্টালি স্ট্রং স্টক, একসময় দুর্দান্ত পারফরমেন্স দিয়েছে, বর্তমানে স্বাভাবিক কারণেই একটা কারেকশন বা কনসলিডেশন ফেজের মধ্যে দিয়ে রয়েছে। তো যে কোনো মুহূর্তেই কিন্তু এগুলোর মধ্যে আবার একটা গতি দেখা যেতে পারে। তো যাই হোক, চলে আসি কোম্পানিগুলোর পরিচয়ে। তো প্রথমেই হচ্ছে বাজাজ ফিনান্স লিমিটেড, এনভিএসপি সেক্টরের 1 নাম্বার স্টক যেটা আর কি। এনভিএসপি সেক্টরের সবচেয়ে বড় স্টক যেটা বাজাজ ফিনান্স লিমিটেড, দেখুন বর্তমানে এর শেয়ার দর 6,782 টাকায় চলছে। আপনি যদি গত 6 মাসের রিটার্ন দেখেন, 3% মতো সাধারণ রিটার্ন, গত এক বছরে 6% মতো নেগেটিভ, আর 5 বছরে 103% মতো রিটার্ন। মানে এগুলো কিন্তু লার্জ ক্যাপ ব্লুচিপ ধরনের কোম্পানি, এগুলোর রিটার্নটা কিন্তু সেরকমই হয় আর কি, যে 5 বছরে অন্তত টাকা দ্বিগুণ করে দেওয়ার মতো কিন্তু থাকে। যদি ভালো এন্ট্রি হয়, ঠিক পজিশনে এন্ট্রি হয়, তবে কিন্তু এর চেয়ে বেশি রিটার্নও পাওয়া যায়। কিন্তু ধরে নিন একটা অ্যাভারেজ পারফরমেন্স যে 5 বছরে টাকা ডবল করে দেয় আর কি। লার্জ ক্যাপ ব্লু চিপ ধরনের কোম্পানি, এগুলোতে আপনার টাকা ডুবে যাওয়ার সম্ভাবনাও খুব কম। তো যাই হোক, এই কোম্পানিটি দেখতেই পাচ্ছেন, এর যে চার্টটা দেখলে বোঝা যাচ্ছে যে বহুত দিন ধরে কিন্তু একটা কনসলিডেশন ফেজের মধ্যে দিয়েই রয়েছে। তো কনসলিডেশন ফেজ যত বড় হয় তত কিন্তু যখন র্যালি দেয় তখন র্যালিটাও কিন্তু যত বড় হয়, এগুলো টেকনিক্যাল অ্যানালিস্টরা যেটা বলে আর কি। তো যাই হোক, এই কোম্পানির যদি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন, এর মার্কেট ক্যাপিটাল রয়েছে 4,19,577 কোটি। ভ্যালুয়েশনটা ইদানিং কুল ডাউন হয়েছে 28, রিটার্ন অন ইকুইটি 22% মতো রয়েছে, বুক ভ্যালু 1234 রয়েছে, বর্তমানে 6,700 টাকার আশেপাশে চলছে। ফেস ভ্যালু 2 রয়েছে, ডিভিডেন্ড দিচ্ছে 0.53% হিসাবে। এদের যদি আপনি সেলস গ্রোথ দেখেন, দেখুন গত 3 বছরে তারা কম্পাউন্ডিং সেলস গ্রোথ 27% হিসাবে কম্পাউন্ডিং সেলস গ্রোথ দেখিয়েছে। আপনি যদি প্রফিট গ্রোথ দেখেন, গত 3 বছরে 48% হিসাবে প্রফিট গ্রোথ দেখিয়েছে, কম্পাউন্ডিং প্রফিট গ্রোথ। আর গত 3 বছরে দেখুন স্টক প্রাইস সিএজিআর নেগেটিভে, মানে এদিকে তাদের ব্যবসা বৃদ্ধি হচ্ছে কিন্তু তাদের শেয়ার দরে কিন্তু কারেকশন চলছে, শেয়ার দরে কিন্তু কোনো গতি নেই। দেখুন 3 বছরে 27% সেলস, 48% প্রফিট, আর সেখানে -1% স্টক প্রাইস সিএজিআর। মানে স্টক প্রাইসে গত 3 বছরে কোনো গ্রোথই হয়নি। তো আর 3 বছরের রিটার্ন অন ইকুইটি দেখুন 21%-এর উপরে, মানে এদিকে তাদের বিজনেসে কিন্তু সুন্দর গ্রোথ রয়েছে কিন্তু তার শেয়ার দরে সেই গতিটা নেই। তো এগুলোই কিন্তু সুযোগ হয় লং টার্ম ইনভেস্টমেন্টের ক্ষেত্রে, এগুলোই কিন্তু সুযোগ হয়, বড় সুযোগ হয়, যে ব্যবসা ঠিকঠাক চলছে কিন্তু একটা কারেকশন বা কনসলিডেশন ফেজের মধ্যে দিয়ে যাচ্ছে। এদের যদি আপনি শেয়ার হোল্ডিং প্যাটার্নে যান, দেখুন স্ট্রং, মানে সবচেয়ে স্ট্রং শেয়ার হোল্ডিং প্যাটার্ন, 54%-এর মতো প্রোমোটার, 55%-এর কাছাকাছি, এফআই রয়েছে 21%-এর মতো, ডিআই রয়েছে 14%-এর মতো, 14.23%-এর মতো, আর পাবলিক রয়েছে 9.83%-এর মতো মাত্র। আর যেখানে গভর্নমেন্টও সামান্য রয়েছে। তো ইদানিং যদি দেখেন যে এফআইডিএরও কিন্তু হোল্ডিং বাড়াচ্ছে, মানে যখন পাবলিকরা এখান থেকে বেরিয়ে যাচ্ছে, দেখুন 10% ছিল আগে, 11% ছিল, 11 থেকে 10 হলো, 10 হলে 9 হলো। মানে এটাই হচ্ছে ইনস্টিটিউশন আর আমাদের মতো রিটেল ইনভেস্টারদের, সাধারণ ইনভেস্টারদের মধ্যে পার্থক্য। তারা যখন এরকম কনসলিডেশন ফেজ থাকে বা কারেকশন ফেজ থাকে তখন কিন্তু বেরিয়ে যায়, মানে আমাদেরকে দ্রুত রিটার্ন চাই, আমরা ঢুকবো আর আমাদের রিটার্ন চাই। কিন্তু সেখানে দেখুন ইনস্টিটিউশন ইনভেস্টররা যখন এরকম কারেকশনে থাকে বা কনসলিডেশন ফেজে থাকে তখনই কিন্তু তারা এন্ট্রি মারে। দেখুন তারা হোল্ডিং বাড়িয়েছে, 20 থেকে 20.5 হয়েছে, 20.5 থেকে 21 হয়েছে। এফআই ডিআই দেখুন 12% ছিল, 13% ছিল হলো, তারপরে এখন 14%-এর মতো রয়েছে। তো বুঝতে পারছেন, মানে এফআইডিআইরা কিন্তু মানে ধীরে ধীরে তাদের হোল্ডিং বাড়াচ্ছে এরকম সময়ে, এরকম সিচুয়েশনে। তো যাই হোক, এটা এই স্টকটিকে যারা লং টার্ম ইনভেস্টর তারা কিন্তু অবশ্যই নজরের মধ্যে রাখতে পারেন। এটা সেক্টরের 1 নাম্বার কোম্পানি।
আচ্ছা, এরপরে টাটা গ্রুপের একটা কোম্পানিতে চলে যাব, যেটা টাটা এলাক্সি লিমিটেড। তো টাটা এলাক্সি কিন্তু সফটওয়্যার বেস এদের কাজ রয়েছে, টেকনোলজি নিয়ে এরা কাজ করে, এবং একটা দুর্দান্ত পারফরমেন্স দেওয়ার পরে একটা কিন্তু কারেকশনে, মানে যেটা এক সময় বড় কারেকশনে ছিল, সেখান থেকে কিন্তু রিকভার করা প্রায় শুরু করে দিয়েছে। আপনি যদি দেখেন তবুও আর কি অল টাইম হাই থেকে 23%-এর কাছাকাছি, 24 ঠিকঠাক দেখলে হয়তো 25%-এর কাছাকাছি এরকম কারেকশনে রয়েছে। গত দিনও কিন্তু একটা বড় সড়ো র্যালি দিয়েছে, প্রায় 10%, 11%-এর কাছাকাছি, যেটা 7,859 টাকায় চলছে। তো এটা একসময় কিন্তু 6,000 টাকা, 5,500 টাকার কাছাকাছি চলে এসেছিল। তো তখনও কিন্তু বলা হয়েছিল এই স্টকটি কোনোদিনও এই অবস্থায় থাকার মতো স্টক না, প্রচণ্ড গ্রোয়িং স্টক এটা। এর যদি আপনি দেখেন এর ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখুন, রিটার্নটা দেখুন, গত 6 মাসে 2%-এর মতো সাধারণ রিটার্ন, গত 1 বছরে 6%-এর মতো রিটার্ন। তো পুরোপুরি একটা কনসলিডেশন ফেজের মধ্যে দিয়েই রয়েছে, চারটা দেখলেই বোঝা যাচ্ছে। তার আগে একটা মাল্টিপ্যাকার রিটার্ন দিয়েছে 1200-1400%-এর মতো। দেখুন 5 বছর ধরে যারা হোল্ড করছেন আর কি, লং টার্মে হোল্ড করছেন, তারা এখনও 1100%-এর রিটার্নে বসে রয়েছেন এত বড় কারেকশন কনসলিডেশন ফেজের মধ্যে। যারা এই গত 2-3 বছর ধরে হোল্ড করছেন তারা কিন্তু বিরক্ত হয়ে আছেন, কারণ তারা একেবারে পিকে ঢুকেছেন। তো যাই হোক, এর যদি আপনি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন, এর মার্কেট ক্যাপিটাল 47,000-48,000 কোটি কাছাকাছি, প্রাইস আর্নিং রেশিও 60 রয়েছে, রিটার্ন অন ইকুইটি 34%-এর মতো রয়েছে, বুক ভ্যালু 400 রয়েছে, বর্তমানে 7,683 টাকায় চলছে, ফেস ভ্যালু 10 রয়েছে, ডিভিডেন্ড দিচ্ছে 0.91% হিসাবে। এদের যদি আপনি হিসাবগুলো দেখেন, তাদের গ্রোথের হিসাবগুলো দেখুন, গত 3 বছরে 25% হিসাবে কম্পাউন্ডিং সেলস গ্রোথ দেখিয়েছে। কম্পাউন্ডিং প্রফিট গ্রোথ যদি দেখেন 29% হিসাবে দেখিয়েছে। 25% সেলস গ্রোথ, 29% প্রফিট গ্রোথ, আর সেখানে স্টক প্রাইস সিএজিআর দেখুন, সেটা মাত্র 16%-এর মতো। তো এটাই হচ্ছে ব্যাপারটা, যে তাদের বিজনেসে গ্রোথই রয়েছে কিন্তু তাদের শেয়ার দরে সেই গতিটা নেই। তো এই কারেকশন বা কনসলিডেশন ফেজগুলো কিন্তু আসেই। দেখুন এই স্টকটি একসময় প্রচণ্ড গতি দিতে দিতে এটা ওভারভ্যালুড হয়ে গিয়েছিল, এখন কিন্তু তার ভ্যালুয়েশনটা এই সব মানে হয় টাইম কারেকশন, না হয় প্রাইস কারেকশন কিন্তু দরকার রয়েছে, যেগুলো তাদের ভ্যালুয়েশনটাকে ঠিকঠাক করতে সাহায্য করে। তো এই স্টকটিকেও আপনারা নজরের মধ্যে রাখতে পারেন। আচ্ছা, এরপরে আর একটা মার্কেট লিডার কোম্পানি অ্যাস্ট্রাল লিমিটেড। তো এটাও কিন্তু যে বিল্ডিং ম্যাটেরিয়াল, বিশেষ করে পাইপিং সেক্টরের ক্ষেত্রে কিন্তু 1 নম্বর, পাইপিং বিজনেসের ক্ষেত্রে, পাইপ তৈরির ক্ষেত্রে। তো এটা বর্তমানে 1974 টাকায় চলছে। এটা যদি দেখেন রিসেন্ট হাই থেকে মোটামুটি 20%-এর কাছাকাছি কারেকশনে রয়েছে, এবং চারটা দেখলেও বুঝতে পারছেন বহুত দিন একই রেঞ্জের মধ্যে কিন্তু ঘোরাঘুরি করছে, পুরোপুরি কনসলিডেট করছে। তো এটা গত 6 মাসে 5%-এর মতো নেগেটিভ, গত 1 বছরে কোনো রিটার্ন নেই, গত 5 বছরে 233%। যারা লং টার্ম হোল্ডার তারা কিন্তু প্রফিটে বসে আছেন। তো দেখুন 1974 টাকায় চলছে। এর যদি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন, এর মার্কেট ক্যাপিটাল 53,000, বড় মিড ক্যাপ ধরনের কোম্পানি, প্রাইস আর্নিং রেশিও দেখুন, ভ্যালুয়েশনটা খুব হাই হয়ে গিয়েছে। মানে এগুলো প্রত্যেকটি একটা বড় র্যালি দেওয়ার পরই কিন্তু এই কারেকশন বা কনসলিডেশন ফেজগুলো চলছে। এগুলোই তাদের ভ্যালুয়েশনকে ঠিকঠাক করতে আর কি, লজিক্যাল করতে কিন্তু সহায়তা করে। রিটার্ন অন ইকুইটি 18%-এর মধ্যে রয়েছে, বুক ভ্যালু 119 রয়েছে, 1974 টাকায় চলছে, ফেস ভ্যালু 1 রয়েছে, ডিভিডেন্ডও দিচ্ছে। এদের যদি আপনি গ্রোথটা দেখেন কীরকম গ্রোথ দেখাচ্ছে, দেখুন গত 3 বছরে 21% হিসাবে কম্পাউন্ডিং সেলস গ্রোথ দেখিয়েছে, গত 3 বছরে তাদের প্রফিট গ্রোথ 10%-এর মতো দেখিয়েছে, স্টক প্রাইস সিএজিআরও সেই অনুযায়ী 10%-এর মতো দেখিয়েছে। তো ইদানিং কিন্তু তাদের ব্যবসাতেও একটু স্লোডাউন এসেছে। তো যার কারণ হিসেবে আপনারা জানেন যে গ্লোবাল যে ইকোনমিক্যাল স্লোডাউন চলছে, সেক্ষেত্রে কিন্তু তারাও প্রভাবিত হয়েছে আর কি। গত 3 বছরে রিটার্ন অন ইকুইটি 19%-এর মতো বেড়েছে, কিন্তু সেই তুলনায় স্টক প্রাইস সিএজিআর কিন্তু সেভাবে বাড়েনি, মাত্র 10%-এর মতো বেড়েছে। এদের যদি শেয়ার হোল্ডিং প্যাটার্নে যান, 54%-এর মতো প্রোমোটার, এফআই রয়েছে 22%-এর উপরে, ডিআই রয়েছে 12%-এর মতো, আর পাবলিক রয়েছে 10%-এর মতো। তো প্রচণ্ড স্ট্রং, ফান্ডামেন্টালি প্রচণ্ড স্ট্রং স্টক এগুলো। আচ্ছা, আর একটা কোম্পানিতে চলে যাব, যেটা হচ্ছে মেক মাই ট্রিপ বা ইজি ট্রিপ প্ল্যানার, যেটা বহুত দিন ধরে একটা কনসলিডেশন ফেজের মধ্যে রয়েছে। দেখুন গত 1 বছরে কোনো রিটার্ন নেই, গত 6 মাসে কোনো রিটার্ন নেই, কিন্তু 5 বছরে দেখলে কিন্তু এখনও কিন্তু 400-500%-এর মতো রিটার্নে বসে রয়েছে। মানে এই চারটা অ্যাভেলেবেল নেই, ঠিকঠাক নেই, আপডেটেড নেই এখানে। মানে তাদের একটা স্প্লিট হয়েছিল, মানে তাদের যে কর্পোরেট অ্যাকশন হয়েছিল, তো তারপর এই কারেকশনটা দেখতে পাচ্ছেন আর কি। একসময় কিন্তু এটা প্রায় 500-600 টাকা দামে চলে গিয়েছিল, তারপরে একটা স্প্লিট সম্ভবত হয়েছিল আর কি, তারপরে কিন্তু দামটা কমে গিয়েছিল, যেটাই কিন্তু চার্টে আপডেট হয়নি। তো যাই হোক, এই স্টকটা
স্টকটির যদি আপনি দেখেন ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো 7,000 কোটি, এটা স্মল ক্যাপ ধরনের কোম্পানি, ভ্যালুয়েশনটা ইদানিং ঠিকঠাক চলে এসেছে। এটা হাই ভ্যালু মানে ওভার ভ্যালুড হয়ে গিয়েছিল। রিটার্ন অন ইকুইটি 33% মতো রয়েছে। বুক ভ্যালু 3 টাকা 60 পয়সা, যেটা 40 টাকায় বর্তমানে চলছে। ফেস ভ্যালু 1 রয়েছে। ডিভিডেন্ডও দিচ্ছে 0.25% হিসাবে। এদের যদি বিজনেসের গ্রোথটা দেখেন, দেখুন কম্পাউন্ডিং সেলস গ্রোথ গত 3 বছরে 52% হিসেবে বাড়িয়েছে। কম্পাউন্ডিং প্রফিট গ্রোথ গত 3 বছরে 40% হিসেবে বাড়িয়েছে। আর সে জায়গায় স্টক প্রাইস সিএজিআর দেখুন মাত্র 13%। মানে বিজনেসে এদিকে দুর্দান্ত গতি রয়েছে, তাদের শেয়ার দরে গত কয়েক বছর ধরে কিন্তু কোনো গতি নেই। দেখুন রিটার্ন অন ইকুইটি দেখুন 41% হিসাবে রিটার্ন অন ইকুইটি বাড়িয়েছে। তো বুঝতে পারছেন তাদের ব্যবসায় কিন্তু দুর্দান্ত গ্রোথ রয়েছে, কিন্তু সেই অনুযায়ী তাদের শেয়ার দরে গতি নেই। তো এগুলোই সুযোগ হতে পারে। তো এর যদি আপনি শেয়ার হোল্ডিং প্যাটার্নে চলে যান, দেখুন 64% মতো প্রোমোটার রয়েছে, এফআই রয়েছে 2.5% মতো, ডিআই রয়েছে 2.5% মতো, আর পাবলিক রয়েছে 30% মতো। ইদানিং পাবলিকরা হোল্ডিং কমাচ্ছে, এটাই স্বাভাবিক। এরকম ফেসগুলো কিন্তু হ্যান্ডেল করার মতো বা সেরকম মানসিকতা থাকে না, যেখানে এফআই ডিআইরা কিন্তু হোল্ডিং ধীরে ধীরে বাড়াচ্ছে। দেখুন 2.18 ছিল, 2.78, 2.57 এরকম। দেখুন 2.35 ছিল, 2.45 হলো, এখন 2.60 ডিআই ধীরে ধীরে কিন্তু বাড়াচ্ছে। তো যাই হোক, এই স্টকটিকেও কিন্তু আপনারা স্টাডি করতে পারেন, নজরের মধ্যে রাখতে পারেন। আচ্ছা, এরপরে আইটি সেক্টরে আর একটা স্টকে চলে যাব, যেটা হচ্ছে হ্যাপিয়েস্ট মাইন্ড টেকনোলজি লিমিটেড, যেটা বর্তমানে 805 টাকায় চলছে এবং বড় সড়ো কারেকশনে কিন্তু রয়েছে। দেখুন প্রায় 50%-এর কাছাকাছি, 46-50%-এর মতো কারেকশনে রয়েছে, যেটা এক সময় হাই মেরেছিল, মানে যখন নেমেছিল আর কি, নামার পরেই কিন্তু একটা দুর্দান্ত গতি দিয়েছিল। তারপরেই কিন্তু এই কারেকশন ফেজটা এখন পর্যন্ত চলছে, যেটা আপনি যদি দেখেন গত 1 বছরে 10%-এর মতো নেগেটিভ, গত 5 বছরে তবুও আর কি 124%-এর মতো রিটার্নে বসে রয়েছে যারা লং টার্মে হোল্ড করছেন। আপনি যদি এদের ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন, মার্কেট ক্যাপিটাল 12,000 কোটি, মিড ক্যাপের দিকে এগোচ্ছে, প্রাইস আর্নিং রেশিও 53 রয়েছে, এখনও ভ্যালুয়েশনটা একটু হাই রয়েছে। তো যাই হোক ঠিকঠাকই রয়েছে বলা যায়। রিটার্ন অন ইকুইটি 21%-এর মতো রয়েছে। বুক ভ্যালু 96 রয়েছে, বর্তমানে 800 টাকার উপরে চলছে। ফেস ভ্যালু 2 রয়েছে, ডিভিডেন্ডও দিচ্ছে 0.72% হিসাবে। এদের যদি আপনি গ্রোথটা দেখেন, গ্রোথের হিসাবগুলো দেখুন, গত 3 বছরে 25% হিসাবে কম্পাউন্ডিং সেলস গ্রোথ দেখিয়েছে। গত 3 বছরে 15% হিসাবে তাদের কম্পাউন্ডিং প্রফিট গ্রোথ দেখিয়েছে। আর সেখানে স্টক প্রাইস সিএজিআর দেখুন 3 বছরে 17% নেগেটিভ। এদিকে বিজনেস তাদের গ্রো করছে, তাদের প্রফিটেবিলিটি কিছুটা কমে গিয়েছে, কারণ তাদের ডিমান্ডের কিন্তু সমস্যা চলছে। যখন থেকে ইকোনমিক্যাল স্লোডাউন চলছে, ইনফ্লেশন চলছে, রেট হাইক হয়েছে, তখন থেকে কিন্তু আইটি সেক্টরটা, পুরোপুরি আইটি সেক্টরটাই কিন্তু এরকম একটা পারফরমেন্স দিচ্ছে। পুরো সেক্টরটাই আন্ডার পারফর্ম রয়েছে। তো সেক্ষেত্রে তাদের বিজনেস যে ক্ষতিগ্রস্ত হয়েছে তা কিন্তু না, তাদের সেলস দেখুন 25% হিসেবে গ্রো করেছে, আর সেখানে প্রফিটেবিলিটি একটু কমেছে। এবং শেয়ার দরে যদি দেখেন, দেখুন 17%-এর মতো নেগেটিভ রয়েছে। ব্যবসার ঠিকঠাক গতি রয়েছে, কিন্তু নেগেটিভ রয়েছে। গত 3 বছরে রিটার্ন অন ইকুইটি দেখুন 26%-এর মতো রয়েছে। তো বিজনেসে গ্রোথ রয়েছে, কিন্তু শেয়ার দরে কারেকশন রয়েছে। এদের যদি শেয়ার হোল্ডিং প্যাটার্নে যান, 44%-এর মতো প্রোমোটার রয়েছে, এফআই রয়েছে 5%-এর মতো, ডিআই রয়েছে 3%-এর মতো, পাবলিক রয়েছে 45%-এর মতো। তো যথেষ্ট স্ট্রং এই স্টকগুলো। যে স্টকগুলোকে পরিচয় করে দেওয়া হলো প্রত্যেকটি ফান্ডামেন্টালি স্ট্রং স্টক। তার মধ্যে তো লার্জ ক্যাপ, মিড ক্যাপ, স্মল ক্যাপ সব ধরনের স্টকই রয়েছে, যেখানে যেভাবে ট্রিট করতে হয় সেভাবেই করবেন। তো যাই হোক, এগুলো কিন্তু কোনো ধরনের রিকমেন্ডেশন নয়, এগুলো জাস্ট আপনাদেরকে সিচুয়েশনের সঙ্গে পরিচয় করে দেওয়া আছে, আপাতত কী অবস্থা রয়েছে। এগুলো স্টাডি পারপাসে থাকে। আপনি যখন ইনভেস্টমেন্ট করতে যাবেন তখন আরও ডিপলি অ্যানালাইসিস করবেন, আপনার যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার রয়েছে তাদের উপদেশ নেবেন, আর অবশ্যই রিস্ক ম্যানেজমেন্ট ঠিকঠাক রেখে তবেই কিন্তু ইনভেস্টমেন্টের কথা ভাববেন। আর এই স্টকগুলো সম্বন্ধে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো যাই হোক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।